জামাতের যারা যুদ্ধ বিরোধী, যারা রেপ করেছে, আমি নিজে চোখে দেখেছি আমার এই এলাকায় কালীগঞ্জে কি অরাজকতা, কি কিয়ামত তারা করেছে। আমি এমন জামাতি নেতা দেখেছি, শান্তি কমিটির চেয়ারম্যান নিজের মেয়েকে আর্মি ক্যাম্পে পাঠিয়েছে খুশি করার জন্য, নিজে ওখানে আধিপত্য বিস্তার করার জন্য। আমি আমার প্রফেসর গিয়াসউদ্দিন, আমার ফার্স্ট কাজিন, ওই যে 14ই ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছে, তো আজকে কেন আমাদেরকে ওখানে ভোট দিতে হলো? কারণ আপনারা গিয়েছেন বলে। খালি বললেই তো হবে না, এটা বুঝতে হবে। বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং, এটা আমি দেখেছি বিওপি ছাড়া আর কারো কোনো গ্রেডিং বাংলাদেশে বোধহয় এখন বিওপি এবং প্রাইভেট যেগুলো আছে দু একজনের নাম হয়তো একদম পিছন দিকে আছে, আর সরকারিগুলোর নাম নাই এখন, সরকারি শেষ। এখন চাঁদাবাজি হলো সকল রোগের কেন্দ্রবিন্দু। চাঁদাবাজি বন্ধ না হলে ধর্ষণ বন্ধ হবে না, কারণ চাঁদাবাজি করলে নেশা বন্ধ হবে না, আর চাঁদাবাজি করেই কিন্তু নেশা, ধর্ষণ, অত্যাচার, অন্যায় সবকিছু করা হয়। আমার বিশ্লেষক ভাই বললেন না যে চাঁদাবাজি বন্ধ করতে হলে আমাদের অঙ্গ প্রতিষ্ঠান আর সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করতে হবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে হলে অঙ্গ প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে হবে, লাঠিয়াল বাহিনীগুলোকে ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে। আমি আজকে বলে গেলাম, রেকর্ড করুন, এই দেশকে সঠিক পথে আনতে গেলে চাঁদাবাজি বন্ধ করতে হবে, তবেই ঘুষ বন্ধ হবে, তবেই ধর্ষণ বন্ধ হবে, তবেই গ্রামে যে আমাদের মোড়ল ছিল, মুরব্বীরা ছিল, সেগুলো যে ধ্বংস করে উমুক নেতার, ইউনিয়ন নেতারা এখন বিয়ে শাদী কার সাথে কে দিবে সেটাও বিবেচনা করতে হয়, তাকে পারমিশন নিয়ে করতে হয়, ঘর বানালে তাকে চাঁদা দিয়ে বানাতে হয়। সেইটা পরিবর্তন আসতে গেলে বাংলাদেশে, কোনো ভালো দেশে, কোনো দেশেই তো নাই, অঙ্গ প্রতিষ্ঠান কোথায় আছে এই বাংলাদেশ ছাড়া? এই অঙ্গ প্রতিষ্ঠানের নামে তারা লাঠিয়াল বাহিনী পালে। এখন ওই যে রফিকুল ইসলাম ভাই বললেন যে ওই অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে নিজেরা এখন মারামারি করছে। আমি দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, নুরুজ্জামান ভাই, আপনি নজরুল সাহেবের এই মেইলি ঘটনাটা খুব ফলাও করে বললেন, আর এই ঘটনায় তাকে বহিষ্কার করা হলো, তার এমপিত্ব যায়, অথচ বিএনপি বা আপনি যাকে সাপোর্ট করে বিশ্লেষণ করেন, বিএনপি পলিটিক্যাল বিশ্লেষক, সেইখানে কিন্তু নিজের দলের নেত্রীকে তারা ধর্ষণ করে। সুতরাং বিবেকহীন মানুষ, একচোখা মানুষ দিয়ে জাতিকে ঠিক করা যাবে না। আমার প্রত্যেকটা কথায় প্রশ্ন উত্তর হলো সেই দর্শক শ্রোতা, আমরা যদি বিবেক ছাড়া কথা বলি, আমরা যদি একটা সরকারকে পক্ষ নিয়ে তার অন্যায় অত্যাচারকে সমর্থন করি 6 মাসের শিশু বলে, তাহলে 6 মাসের শিশু কিভাবে এই এতগুলো অধ্যাদেশ বাতিল করলো, যেখানে সেক্রেটারিয়েট হয়ে গেল এই যে আদালতে, সেটা কিভাবে বন্ধ করা হলো? নুরুজ্জামান ভাইকে এই প্রশ্ন দিবেন, জানাবেন জনগণ। আপনারাও কিন্তু দুইটা গ্রুপ, দুইটা দলের বিশ্লেষক হয়ে এই দলগুলোকে অনুপ্রেরণা দিয়েছেন মিডিয়ার মতো। আপনারাও সেই দোষে দুষ্ট যারা তাদেরকে উৎসাহিত করেছেন, এখনো করছেন, আমরা সেটা করব না। সুতরাং আমি মনে করি আজকে আমাদের যে অধপতন, সেখানে এই যে এনসিপির নেতা বোধহয় উনি না, হ্যাঁ, তো এনসিপিরও কিছু দোষ আছে, আত্মসমালোচনা করতে হবে। এনসিপি হওয়ার আগে তারা যে পরিচয়ে ছিল, তারা গণভবনে গিয়ে উৎফুল্ল হয়ে আন্দোলনটাকে বন্ধ করে দিল, ঘোষণা করে দিল শেষ। বঙ্গভবন বন্ধ গেল না, গণভবন থেকে যাওয়া দরকার ছিল। আমি মেজর আফসারি বলছি, আমি তিনটা দাওয়াত পেয়েছি বঙ্গভবনে 5ই আগস্টের পরে, শুধুমাত্র শাহাবুদ্দিন চুপ্পুর চেহারা দেখতে হবে বলে আমি যাই নাই, কিন্তু অনেকের দেখছি খুশি হইয়া কার্ড ফেসবুকে দিয়ে দৌড়াই ওখানে গিয়েছে, আমি 3বার দাওয়াত পেয়ে যাই নাই। তো সুতরাং আমাদের বিশ্লেষকদের, আমাদের দলীয় নেতাদের যদি নৈতিকতা ঠিক না থাকে, আমি যদি দলের স্বার্থ দেখার জন্য বিশ্লেষণ করি, তাহলে এই জাতি ট্র্যাকে উঠবে কিভাবে তারা? আপনার জ্ঞাতার্থে আমি বলি, এনসিপি শাহাবুদ্দিন চুপ্পুর দাওয়াতে কখনোই পার্লামেন্টে এবং কখনোই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই গণভবন কোন জায়গায় শাহাবুদ্দিন চুপ্পুর দাওয়াতে এনসিপি যায় না, সব করছে। আমি নিজে 3টি কি 4টি দাওয়াত পেয়েছি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ সব সহ। আমি শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে এখনো আমার বাসায় দাওয়াত কার্ড গুলো আছে, আমরা বয়কট করেছি এবং প্রত্যেকে ফেসবুকে আমার নেতা
গণঅভ্যুত্থানের ইমাম নাহিদ ইসলাম সহ প্রত্যেকে আমরা শাহাবুদ্দিন চুপ্পুর কোন দাওয়াতে আমরা যাইনি, এনসিপি পার্টিসিপেট করে নাই। কারণ কি, শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা বিলং করি না, আমরা তাদেরকে কোনো সময় আমরা শাহাবুদ্দিন চুপ্পুকে বিলং করি নাই। আর আরেকটা বিষয়, সময়টা তো আপনি নিয়ে নিচ্ছেন। আপনারা যান নাই, শপথ করছেন কার অধীনে? আপনারা দাওয়াতে না গেলে শপথ করলেন কাকে সামনে নিয়ে? শপথ করলেন কোন সংবিধান সামনে নিয়ে? এটা এনসিপির ভুল নয়? আবার চীন মৈত্রীতে যখন এই এনসিপি গঠন করা হয় 200 আর্মি অফিসার ছিল। সার্জিস বলেছিল যে আমরা সবাইকে নিয়ে দল গঠন করব, করেন নাই। আজকে আজকে যদি এই 200 অফিসার আপনাদের সাথে থাকতো, তাইলে ওই কুমিল্লা নোয়াখালী গেলে মাথায় বাড়ি দিতে পারতো না, গ্যারান্টি। আজকে শ্রীলঙ্কা পারে, নেপাল পারে, ভারত পারে, আপনারা পারেন নাই কারণ আপনারা মুরব্বীদের মূল্যায়ন করেন নাই, যেটা করে নাই নুরুল হক নূর। তার দলেও 18 জন সামরিক অফিসার এবং জাজ ছিল। আমরা সবাই এক ডক্টর এই যে কেবিআর সাথে আমরা বেরিয়ে আসলাম। সো আপনারা যারা ইয়াং, এতক্ষণ মুখ খুলি নেই, আপনি যখন দাওয়াতের কথা বললেন, আপনারা যারা ইয়াং কি হনুরে বললেন? আপনারা কেন উপদেষ্টা হতে গেলেন? আপনারা কেন করাপশনের মধ্যে গেলেন? আপনারা কেন বন্যার টাকা ঠিক মতো ডিস্ট্রিবিউশন করেন, জনগণকে আজ পর্যন্ত হিসাব দেন নাই? আপনারা কেন কলঙ্কিত হলেন? আপনারা কেন যুব সমাজকে ধ্বংস করলেন? আপনারা কেন আন্দোলনকে ধ্বংস করলেন, যে আন্দোলনে গিয়ে লোকজন খারাপ হয়ে যায়? সুতরাং আমি আরো নরম কথা বলতাম আপনি যদি দাওয়াতের কথা না বলতেন। সুতরাং আমি জেনে শুনে বলছি, আমার যথেষ্ট বয়স হয়েছে। আপনারা যে কম্প্রোমাইজ করেছেন চুপ্পুকে নিয়ে, সেটা আপনাদের করা উচিত হয়নি। আপনারা যে রাজনীতি করেছেন সেটা অপরাজনীতি, সেটা এখনো আপনারা সঠিক পথে রাজনীতি বা সঠিক জায়গায় যেতে পারেন নাই। এই আত্মসমালোচনা যদি না করেন, নিজের ভুলটা যদি না বুঝতে পারেন, তাহলে ওই রাস্তাঘাটে মাইর খাইতেই হবে শুধু। আপনারা এখনো রাজনীতি কিভাবে করতে হবে, কাদেরকে নিয়ে রাজনীতি করতে হবে, আপনারা যদি এই 200 অফিসার নিতেন, আরো মুরব্বীদের নিতেন, আপনারা জামাতের পিছনে যেতেই হয় না। আপনারা জামাতের যারা যুদ্ধ বিরোধী, যারা রেপ করেছে, আমি নিজে চোখে দেখেছি আমার এই এলাকায় কালীগঞ্জে কি অরাজকতা, কি কিয়ামত তারা করেছে। আমি এমন জামাতি নেতা দেখেছি, শান্তি কমিটির চেয়ারম্যান নিজের মেয়েকে আর্মি ক্যাপ্টেন আর্মি ক্যাম্পে পাঠিয়েছে খুশি করার জন্য, নিজে ওখানে আধিপত্য বিস্তার করার জন্য। আমি আমার প্রফেসর গিয়াসুদ্দিন, আমার ফার্স্ট কাজিন, ওই যে 14ই ডিসেম্বরে যাদেরকে হত্যা করা হয়েছে, তো আজকে কেন আমাদেরকে ওখানে ভোট দিতে হলো? কারণ আপনারা গিয়েছেন বলে। আপনারা না গেলে ওখানে ওইদিকে তাকাতেও না কেউ। আর এই জামাত যেই অপরাধ করেছে, আওয়ামী লীগও সেই দেশের সাথে সেই বিট্রয় করেছে। সুতরাং আপনারা তরুণ রাজনীতিবিদ, আমরা একটা বললেই যে সেটার প্রতিবাদ করতে হবে এটা নয়, বরঞ্চ ভুলটাকে নিজেরা স্বীকার করে নিজের দলটাকে সংশোধন করেন। না হলে বাংলাদেশে তো আমরা একসাথে থাকতে পারি না যতদিন পিঠ না ঠেকে যায়। এই আন্দোলনে যদি আমরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা মিছিল না করতাম, এই বাংলাদেশের ইতিহাসে প্রথম, আমরা জেনারেল উদ্দিন সহ সবাই মিলে যদি চিফকে না বলতাম যে গুলি করা ঠিক হবে না, এনাফ ইজ এনাফ, আমরা কিন্তু এটা সহ্য করব না, তাহলে গুলিও বন্ধ হতো না, আজকেও হয়তো আন্দোলন চলতো আপনাদের। আপনি বলতেছিলেন যে বারবার আমরা এইভাবে আবার প্রতিবাদ করে এগুলো করতে হবে। হ্যাঁ, কারেক্ট, আমিও বলেছি, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ যে হয়, যার যায়, যে মায়ের সন্তান চলে যায়, যে বোনের ভাই চলে যায়, যে ভাইয়ের বোন চলে যায়, যে ভাই মা বাবার শিশু চলে যায়, তারা টের পায় তাদের কি গিয়েছে। আপনি নিজেও জখম হয়েছেন, তাহলে কি আপনি চাইবেন আরো সহস্র লোক জখম হোক ভবিষ্যতে আন্দোলন করে, গুলি করে? এটা কোন দেশের শাসন। এই যে নুরুজ্জামান ভাইদের মতো লোকরা সরকারকে সাপোর্ট দেয়, এখনো বাংলাদেশে কোনো জনগণের সরকার হয় নাই। জনগণের সরকার দরকার, এবং সেই জনগণের সরকার হতে গেলে নুরুজ্জামান ভাইদেরকে জনগণের কাতারে আসতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে। সরকারকে রক্ষা করে কথা বললে সেই জাতি কখনো সঠিক পথে যেতে পারবে না। সুতরাং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, আসুন, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা হিংসা না করে, এই জাতির মধ্যে একটা মির্জাফরের রক্ত আছে অধিকাংশ, একমাত্র সস্তায় দালাল কিনতে পাবেন এই ইয়েতে বাংলাদেশে। আমি একটা দেশে গিয়ে বলেছিলাম ডিফেন্স কিছু অফিসারদের যে আমার কিছু তথ্য এটা দিবেন, তারা আমার সাথে বন্ধুত্বই ছেড়ে দিল, তারা দেশের বিরুদ্ধে কিছু বলবে না। আর আমাদের যদি 3 জনকে অফার দেওয়া হয়, বলবে কত ডলার দিবেন, কত টাকা দিবেন আমি দিলে তথ্য। তো সুতরাং সেই জাতিকে ঠিক করতে গেলে আমাদের
অ্যানালাইসিস যারা করে, বিশ্লেষক যারা, তাদেরকে সঠিক পথে এসে বিশ্লেষণ করতে হবে, কোনো দলীয় বিশ্লেষক হলে চলবে না। আমরা এনসিপির বিশ্লেষক চাই না, বিএনপির বিশ্লেষক চাই না, আমরা আওয়ামী লীগের বিশ্লেষক চাই না। আওয়ামী লীগের বিশ্লেষকরা কিন্তু এখন লুকানো, হারানো। সুতরাং শেষ কথাটি আমার সেই সম্মানিত দর্শক শ্রোতা, সে যে কত মানে কঠিন ভাবে জনগণকে পরিচয় করে দিয়েছে একটা প্রাণীর সাথে, আমি ততটা কঠিন হতে চাই না, কিন্তু এইটা চাই যে এই 5 বছর টিকে যায় এবং এখান থেকে অভ্যাস হোক যে প্রতি 5 বছর আমরা ধৈর্য ধরি, চাপ দেই, তাদেরকে ট্রেকে নিয়ে আসে এবং 5 বছর টিকে যাক। এটা আমি ব্যক্তিগতভাবে চাই, সমষ্টিগতভাবে চাই। এবং এইভাবে 5 বছর করে সরকার যদি থাকে, তবেই দেশের ইমেজ বাড়বে এবং আমরা কোনো ক্রমেই কথায় কথায় সরকারকে ফেলে দেব, ফেলে আরেক সরকার বানাবো, এতে কোনো মঙ্গল হবে না। আপনি আমি গেলেও এই একই। আজকে ইউনূস সরকারের সামনে যত মব ছিল, যত আন্দোলন তৈরি করা হয়েছিল, এখন তো ওগুলো নাই। তো সুতরাং আমি বলবো, একটা রাজনৈতিক সরকার এসেছে, রাজনৈতিক সরকারের মধ্যে ওই যে ওনাদের একজন এমপিকে আমি দেখি খুব ভালো ভালো কথা বলেন যে এটা করতে হবে, সেটা করতে হবে। আমি আজকেও দেখছি কোন জায়গার যেন সংসদে উনি ভালো কথা বলেন, নাজিম নাকি নাম যেন ভুলে গেছে। আরেকজন হলো ফখরুল ভাই, বলেছেন কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। উনি কি প্রেসিডেন্ট হলেই পরিবর্তন হয়ে যাবে দেশের? তো উনি চোখে দেখলেন না, দেখি নাই প্রেসিডেন্ট হয়ে উনি কি করেন। প্রেসিডেন্ট হলে তো দল নিরপেক্ষ হয়ে গিয়ে সশস্ত্র বাহিনীর প্রধান উনি তখন। তো সুতরাং আমরা যদি মানুষ ভালো না হই, ইট যদি 1 নাম্বার না হয়, বিল্ডিং 1 নাম্বার হবে না। মানুষ 1 নাম্বার না হলে সরকার, সশস্ত্র বাহিনী, পুলিশ কোনোটাই 1 নাম্বার হবে না। সুতরাং আমরা নিজেরা নিজেদের দিকে তাকাই। আমি আমার ব্যর্থতা বলেছি যে আমি তো এই রাস্তায় নামতে পারবো না আমার এই বয়সের জন্য। পরিশেষে একটা কথা বলছি, আমার নামটা কি খুব কঠিন? আমার নাম মেজর আমিন আহমেদ আফসারী। কেউ মালিক আফসারী, কেউ আনসারী বলে। আমি জানি না আমরা কতটুকু সচেতন। আমার নামটা হলো, সঠিকভাবে বলবেন, আমার নাম মেজর আমিন আহমেদ আফসারী। ধন্যবাদ।